আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপারফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। এএমএম নাসিরউদ্দিনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশনের শপথ গ্রহণ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক নির্বাচন করার অঙ্গীকার। সবার সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ আমরা এই জাতিকে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন আমরা ইনশাল্লাহ উপহার। অন্য কেউ নয়, নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, বলেছে প্রেস উইং। অভিযোগ ছাড়া সাংবাদিক হয়রানি না করার আশ্বাস। ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের আন্দোলনে রাজধানীতে অচলাবস্থার দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা। ক্যাডার নন ক্যাডার পদে 18,154 জনের নিয়োগ প্রক্রিয়া শুরু। 1 মাস বাড়ল সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব জমার সময়। এবং জলবায়ু অভিঘাত মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোতে 300 বিলিয়ন সহায়তার প্রতিশ্রুতি, অপর্যাপ্ত বলে পরিবেশবাদীদের বিক্ষোভ। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত সংবাদ। নতুন নিয়োগপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার ও 4 নির্বাচন কমিশনার শপথ নিয়েছেন। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ পড়ান। শপথ শেষে নতুন সিইসি বলেছেন, স্বচ্ছ জবাবদিহিমূলক নির্বাচন করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। আওয়ামী লীগ নিয়ে অনেক বিতর্ক চলছে, এগুলো শেষ হবার পর তাদের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে মন্তব্য করবেন বলে জানান সিইসি। মাজহারুল হক মান্নার রিপোর্ট। নতুন নিয়োগপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার ও 4 নির্বাচন কমিশনার শপথ নিতে দুপুর 1টার দিকে উপস্থিত হন সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে। নিয়ম অনুযায়ী প্রথমে নতুন নিয়োগপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনকে শপথ পড়ান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এরপর 4 নির্বাচন কমিশনার সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব তহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ শপথ নেন। শপথ শেষে সিইসি বলেন, প্রাপ্ত সম্মান রক্ষায় কাজ করে যাবেন তিনি। অনেক সংগ্রাম করেছে, অনেক আন্দোলন করেছে বিগত বছরগুলোতে, এবং অনেকে রক্ত দিয়েছে। আমি তাদেরকে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, অ্যান্ড আই উইল ডু মাই বেস্ট ফর দ্যাট। এবং আমি ইনশাল্লাহ কনফিডেন্ট যে আই উইল বি এবল টু ডেলিভার। আমার টিম আছে, আই হ্যাভ এ ভেরি এফিশিয়েন্ট। চলমান সংস্কার নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন সিইসি। কনস্টিটিউশন রিফর্মস কমিশনটা কাজ করছে, সুতরাং এটাও শেষ হোক, সব সুপারিশগুলো আসুক। বেশি দিন তো নাই, ওনারা তো সরকার বলছে ডিসেম্বর পর্যন্ত টাইম দিয়েছে। ইটস নট ফার অ্যাওয়ে, অতি অল্প সময়। আপনারা আশ্বস্ত থাকুন, ইনশাল্লাহ আমাদের নিয়ত সহি। ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়েও কথা বলেন তিনি। দিনক্ষণ দিয়ে এটা এখন কিছু বলা যাবে না। আমরা কিছু রিফর্ম যেগুলো দরকার আছে সেগুলো করে আগে আমি দায়িত্বটা নেই, এটা বুঝে নিই, কাজকর্মটা বুঝে নিই। আমাকে এটা বুঝতে তো দিবেন ভাই। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের বিষয়েও কথা বলেছেন তিনি। এটা ইট ইজ প্রিমেচুর ফর মি টু কমেন্ট অন দিস। অনেক বিতর্ক চলছে, বিতর্কের ফয়সালা হোক, কিন্তু তাহলে আপনারাও দেখতে পাবেন যখন ফয়সালা হবে। গত 21শে নভেম্বর সিইসি হিসেবে নিয়োগ পান অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসিরউদ্দিন। একই সঙ্গে নির্বাচন কমিশনের আরও 4 কমিশনারকেও নিয়োগ দেন রাষ্ট্রপতি। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করাকে বড় চ্যালেঞ্জ মনে করছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। অন্তর্বর্তী সরকারের কোনো রাজনৈতিক এজেন্ডা নেই উল্লেখ করে তিনি বলেন, কমিশনের ওপর সরকারের কোনো চাপ নেই। তিনি বলেন, যৌক্তিক সংস্কার শেষেই হবে জাতীয় নির্বাচন। নাজিব বেগ জানাচ্ছেন বিস্তারিত। আওয়ামী লীগ শাসনামলে সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিল নির্বাচন কমিশন। কাজী রকিবউদ্দিন, কে এম নুরুল হুদা, কাজী হাবিবুল আউয়াল।
দায়িত্বের পালাবদল হলেও বারবার প্রশ্নের মুখে ছিল নির্বাচন ব্যবস্থা। তাই অভ্যুত্থান পরবর্তী গঠিত এই নির্বাচন কমিশনের চ্যালেঞ্জও বেশি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শপথ গ্রহণ শেষে বেলা ৩টার দিকে প্রথমবারের মতো কমিশনে এসে সিইসি AMM নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন জানালেন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তারা। নিত্য নতুন চ্যালেঞ্জ আরো আসবে, যেগুলো আপনারা দেখে অভ্যস্ত, তার বাইরেও কত রকমের চ্যালেঞ্জ আসতে পারে, এবং এগুলো আমাদেরকে মোকাবেলা করতে হবে as they come. Professor Yunus has clarified on many occasions যে উনার কোনো রাজনৈতিক অভিলাষ নাই। উনি একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন দিয়ে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে উনি বিদায় হতে চান। মুক্তি, উনি শব্দটা ব্যবহার করেছেন, উনি মুক্তি পেতে চান, এই কথাটা উনি বলেছেন। কবে হতে পারে জাতীয় নির্বাচন, তার উত্তরও দিলেন সিইসি। ইলেকশনটা করার জন্য যে রিফর্মসগুলো এসেনশিয়াল, ওগুলো ছাড়া করা যাবে না, এবং অনেকগুলো রিফর্মস কমিশনের রিপোর্ট ইন্টার রিলেটেড, একটা এফেক্ট করে, একটাতে একটা এফেক্ট করে। ইলেকশন রিলেটেড এসেনশিয়াল রিফর্মগুলো হলে তারপরে না হবে ইলেকশন, নাহলে আমার পক্ষে তো এটা সম্ভব না। সিইসি বলেন, দায়িত্ব পালনে মানুষের ভুল হতে পারে, তবে জেনে শুনে তারা কোনো ভুল করবেন না। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। নতুন নির্বাচন কমিশন গঠন করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি। গণতন্ত্রের পথে আসতে প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত ভোটের অধিকার ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মাহিদুর রহমানকে সাথে নিয়ে শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর মঈন খান বলেন, জনগণের ভোটে ক্ষমতায় গেলে মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে বিএনপি। গুরুত্বপূর্ণ সংস্কার ছিল নির্বাচন কমিশন পুনর্গঠন, সেটা তারা করেছে এবং এর জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই। আমরা এটাও বলেছি যে এই সরকারের সঙ্গে আমরা সর্বভাবে সহযোগিতা করছি, কিন্তু এই সরকারকে অহেতুক কোনো বিলম্ব করলে হবে না। তাদেরকে অত্যাবশ্যক যে সংস্কার সেগুলো সম্পাদন করে অনতিবিলম্বে বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের অধিকার মানুষের কাছে ফিরিয়ে দিতে হবে। এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, প্রধান উপদেষ্টা নিজে বা তার কার্যালয়ের পক্ষ থেকে আগামী নির্বাচনের কোনো তারিখ ঘোষণা করা হয়নি। সময় হলে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। প্রেস উইং আরও জানিয়েছে, কোনো অপরাধের সুনির্দিষ্ট অভিযোগ বা প্রমাণ না থাকলে বিমানবন্দরের কোনো সাংবাদিককে হয়রানি করা হবে না। এ বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা করা হবে বলেও জানানো হয়েছে। চকর মালিথার রিপোর্ট। সমসাময়িক বিষয় নিয়ে রোববার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন। শুরুতেই ব্যাটারি চালিত রিকশা চালকদের আন্দোলন নিয়ে কথা বলেন ডেপুটি প্রেস সেক্রেটারি। মহামান্য হাইকোর্ট যে আদেশ দিয়েছে, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এই আদেশের বিরুদ্ধে সরকার সুপ্রিম কোর্টে আপিল করবে। আমরা আশা করি সুপ্রিম কোর্টের কাছ থেকে এই বিষয়ে একটা ইতিবাচক সিদ্ধান্ত পাবো। বিমানবন্দরে সাংবাদিক হয়রানি বিষয়ে প্রশ্নের উত্তর দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এটাকে যাতে একটা সুনির্দিষ্ট নীতিমালার মধ্যে থাকে, একটা ট্রান্সপারেন্ট নীতিমালা, যেটা আপনিও জানতে পারবেন, অন্য বাংলাদেশের যে কোনো সিটিজেন এই বিষয়টাই জানতে পারবেন যে উনি যেতে পারছেন না বিকজ ওনার নামে ব্যাংকের থেকে একটা নোটিশ আছে যে যেন ওনাকে বিদেশ গেলে আমাদের সমস্যা হবে। তো এই বিষয়গুলো খুবই স্পষ্ট নীতিমালার মধ্যে আসবে। নির্বাচনের তারিখ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়া হয় সংবাদ সম্মেলনে। এখনো পর্যন্ত প্রধান উপদেষ্টা বা তার দপ্তর থেকে কোনো নির্বাচনের ডেট এখনো পর্যন্ত দেওয়া হয় নাই। নির্বাচনের ডেট, অ্যাকচুয়াল যে ডেটটা, ওটা উনি অ্যানাউন্সমেন্ট করবে এবং ওনার দপ্তর থেকে দেওয়া হবে। তো বাকিগুলো বা বাকি যারা বলেছেন তারা হয়তো নিজেদের মতামত যে হতে পারে এরকম একটা ইয়ে হতে পারে, বাট এখনো পর্যন্ত কংক্রিট না। সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজধানীর যানজট নিরসনে একটি পরিকল্পনা নিয়ে এগুচ্ছে সরকার। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। ভুল চিকিৎসায় শিক্ষার্থী মৃত্যুর অভিযোগে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও ঢাকা ন্যাশনাল মেডিকেল হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালিয়েছে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ সহ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা। অভিজিতের মৃত্যুর প্রতিবাদে শিক্ষার্থীরা ন্যাশনাল মেডিকেলে গেলে তাদের উপর হামলা চলে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট।
গত 18 নভেম্বর ঢাকা ন্যাশনাল মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ মারা যায়। অবহেলাজনিত কারণে অভিজিতের মৃত্যু হয়েছে বলে দাবি শিক্ষার্থীদের। ঘটনার প্রতিবাদে 21 নভেম্বর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা ন্যাশনাল মেডিকেলে গেলে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের একটি ছাত্র সংগঠনের নেতাকর্মীরা তাদের উপর হামলা করে। আমি ওইখানে ছাত্রদলের 2জন ছাত্রকে দেখেছি, তাদেরকে ওরা মেরেছে, যতদূর আমি শুনেছি তাদেরকে ওই মাহবুবুর রহমান কলেজের ছাত্ররা মেরেছে। কেন মেরেছে, এই যে কেন মেরেছে এই বিষয়টা আমি জিজ্ঞেস করেছিলাম। বলছে ম্যাডাম আমরা তাদেরকে থামাইতে গেছিলাম, তাদেরকে বলছি এখানে ঝামেলা করেন না, যেটা আমাদের এলাকার হাসপাতাল আমরা দেখব। ঘটনার প্রতিবাদে সুপার সানডে কর্মসূচির অংশ হিসেবে মাহবুবুর রহমান মোল্লা কলেজ সহ প্রায় 10টি কলেজের শিক্ষার্থীরা দুপুরে ন্যাশনাল মেডিকেলের সামনে অবস্থান নেয়। এক পর্যায়ে মেডিকেলের প্রধান ফটক ভেঙে ফেলে তারা, আর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর চালায় শিক্ষার্থীরা। কলেজ ক্যাম্পাসে ভাঙচুরের প্রতিবাদ জানায় সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। প্রত্যেকটা ডিপার্টমেন্টে ঢুকে ভাঙচুর করছে, সার্টিফিকেটগুলো পুড়াই ফেলছে। যেসব শিক্ষার্থী আমাদের সোহরাওয়ার্দী কলেজের উপরে হামলা করেছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। ন্যাশনাল মেডিকেলের একটা হচ্ছে অন্ধকার হাত আছে, কালো হাত আছে, যে কালো হাতের সাথে আমাদের সোহরাওয়ার্দী কলেজের কিছু আছে দাদু ভাই চাচু ভাই আছে, তাদের সাথে এই কালো হাতের সম্পর্ক আছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চান সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ। সুষ্ঠু তদন্ত দাবি করছি প্রশাসনের কাছে, প্রশাসন কেন আসলো না সেটারও সুষ্ঠু তদন্ত দাবি করছি। আর্মি কেন আসলো না তারও সুষ্ঠু তদন্ত দাবি করছি। এবং আমার কলেজে কারা আমার কলেজে হামলা করলো, কলেজে এইভাবে তাণ্ডব করলো। ভাঙচুরের কারণে 1.5 ঘন্টা পরীক্ষা চলার পর বেলা 2:30 নাগাদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষকরা পরীক্ষা স্থগিত ঘোষণা করেন। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শিক্ষার্থী জনতার বিপ্লবের পরও যেসব রাজনৈতিক দল ও ব্যক্তি পরিবর্তনের চেতনা ধারণ করতে পারবে না তাদের কোনো ভবিষ্যৎ নেই। সর্বজনীন ন্যূনতম বেতন নিয়ে সিপিডি সংলাপে অধ্যাপক রেহমান সোবহান বলেন, 4 জনের পরিবারের আয় 4,500 টাকার নিচে হলে সরকার তাদের সরাসরি নগদ সহায়তা দিতে বাধ্য থাকবে। এই ধারণাটি আলোচনার টেবিলে আনতেই 40 বছর লেগেছে। রিজভী নওয়াজের রিপোর্ট। কম আয়ের এবং ছিন্নমূল মানুষের জন্য সামাজিক সুরক্ষার আওতায় শতাধিক কর্মসূচি রয়েছে সরকারের। প্রতি বছর এর আওতাও বাড়ছে, তবে প্রত্যাশিত ফল মিলছে না বাস্তবায়নের অদক্ষতায়। তাই ন্যূনতম মজুরির নিচে থাকা গরিব মানুষকে মাসে অন্তত 4,500 টাকা সহায়তা দেওয়ার প্রস্তাব সিপিডির। আমার বাংলাদেশের জনগণকে নাগরিক হিসেবে তার একটা ন্যূনতম আয় পাওয়ার অধিকার আছে, সেই অধিকার বোধের থেকে আমি আজকে এই জিনিসটাকে এখানে এনেছি। এইটা এমন কোনো করতে পারতে এই কি সমস্যা আছে, এটা যারা দেশ চালায় এটা তাদের সমস্যা। সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে অদক্ষতা এবং গত সরকারের তথ্য উপাত্তের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন রাজনীতিকরা। ইউনিভার্সাল বেসিক ইনকাম মিনিমাম ওয়েজের উপরে যাতে না যায়, বাংলাদেশের মিনিমাম ওয়েজটাই তো ঠিক করা হয়নি যে মিনিমাম ওয়েজ আসলে কি হবে। আমাদের দেশে মনিটরিং, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটির একটা বিশাল সমস্যা। গত 15 বছরে কি একটি বাড়ি একটি খামার যেটা হয়েছে, আমরা যেটা দেখেছি যে আওয়ামী লীগ এতদিন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগেরও অনেক লোক পায় নাই। এই টাকাটা তারা যাদের হাতে যাবে তারা ইকোনমিতে যে মাল্টিপ্লায়ার্স, তাদের তো কনজামশন তো বাড়বে ন্যাচারালি, এবং কনজামশন বাড়ানোর জন্য কিন্তু টাকাটা দেওয়া। পভার্টি এলিভিয়েশন, প্রোটেকশন অ্যান্ড ক্রিয়েট কনজামশন, যে কনজামশন ইকোনমিতে কন্ট্রিবিউট করবে, মাল্টিপ্লায়ার এটা এফেক্ট আছে। সিপিডি বলছে, সারা দেশে 1.5 কোটি পরিবারকে মাসে 4,500 টাকা নগদ সহায়তা দিতে সরকারকে বছরে 80,000 কোটি টাকা বিনিয়োগ করতে হবে। রিজভী নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের আন্দোলনে কার্যত অচল হয়ে পড়ে রাজধানী ঢাকা। তারা বিভিন্ন সড়কে অবস্থান নেয়, যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। আগামী 4 ফেব্রুয়ারি ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী অটোরিকশা চালকরা। দাবি আদায় না হলে দ্বিতীয় গণ অভ্যুত্থানের হুঁশিয়ারি দিয়েছেন তারা। শাকির আদনানের রিপোর্ট। ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধে হাইকোর্ট নির্দেশ দেওয়ার পর থেকেই আন্দোলন সংগ্রাম করছেন
অটোরিকশা চালকরা। আন্দোলনের অংশ হিসেবে রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনকারীদের গণ অবস্থান কর্মসূচি। রাজধানীর যাত্রাবাড়ি, মোহাম্মদপুর, ধানমন্ডি, শাহবাগ, মৎস্য ভবন, সায়েন্স ল্যাবরেটরি সহ বিভিন্ন সড়কে অবস্থান নেন তারা। বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। হাইকোর্টের নির্দেশ প্রত্যাহারের দাবি জানিয়ে ব্যাটারি চালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স ও রুট পারমিট সহ 12 দফা দাবি জানান সংগঠনের নেতারা। এই গাড়ি চলাচলের নীতিমালা কি হবে, লাইসেন্স প্রদানের কিভাবে হবে, এইটা বিআরটিএ কর্তৃক ঘোষণা করতে হবে। সংস্কার করা না হয় তাহলে আমরা একটা দ্বিতীয় গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিব, আর সেই নেতৃত্ব দিবে বাংলাদেশের শ্রমজীবী মানুষ। কয়েক ঘন্টা যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন মানুষ। এখন কি করবো, দাঁড়িয়ে দেখবো, নাহলে চলে যাবো বাসায়, অবস্থা ভালো না। আমি মাওতাল যাবো, যেতে পারছি না, তো গাড়ি পাচ্ছি না। বিকেলে সড়ক থেকে আন্দোলনকারীরা সরে গেলে যানবাহন চলাচল শুরু হয়। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। ক্যাডার ও নন ক্যাডার পদে 18,149 জনকে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন দেওয়া হবে, তবে নতুন নিয়োগে হাইকোর্টের দেয়া শেষ রায় অনুযায়ী কোটা পদ্ধতি মানা হবে। সংবাদ সম্মেলনে জনপ্রশাসন সচিব আরও জানান, সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব জমা দেওয়ার সময় 1 মাস বাড়িয়ে 31শে ডিসেম্বর করার সিদ্ধান্ত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। অপেক্ষায় থাকা ও নতুন মিলিয়ে ক্যাডার ও নন ক্যাডার পদে 18,154 জনকে নিয়োগ দিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে 43, 44, 45 ও 46তম বিসিএস এর অনেক কার্যক্রম এগিয়ে আছে। একদম নতুন করে নিয়োগ দেওয়া হবে 47তম বিসিএস কর্মকর্তাদের। 47তম বিসিএস ক্যাডারে 3,487 এবং নন ক্যাডারে 325টি পদে নতুন নিয়োগ দেওয়া হতে পারে। পিএসসিকে আগামী 2 বছরের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করার অনুরোধ করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব। 47তম বিসিএস, যেটা নিট অ্যান্ড ক্লিন, এটা দেওয়ার জন্য আমরা প্রস্তুত। বিজ্ঞপ্তি জারির পর্যায়ে এটা আমরা পিএসসি ফার্স্ট বিজ্ঞপ্তিটা দিলেই এই বিজ্ঞপ্তিটা দিবে। সচিব জানান, দ্রুত সময়ে উপসচিব, যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হবে। নতুন করে মূল্যায়ন করে নিয়োগ দেওয়া হবে জেলা প্রশাসকদেরও। নতুন ডিসি ফিটলিস্ট, এই কাজটা শুরু হবে এবং এই কাজটা আমরা গতবার যেরকম তাড়াহুড়া দিনে রাতে মানে আনলিমিটেড একটা সিচুয়েশনে কাজটা করতে হয়েছে। দেয়ার ওয়াজ লট অফ ল্যাপস। জেলা প্রশাসক নিয়োগে নিজের অনিয়মের অভিযোগের ব্যাখ্যা করেন জনপ্রশাসন সচিব। ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করা যায়, আমি এটাকে পজিটিভলি নিয়েছি। যে পত্রিকা অথবা যে মিডিয়া যেটা প্রচার করেছে, হয়তো তারা না বুঝে অথবা ভুল বুঝে করেছে, এখন তারা রিয়েলাইজ করে যে ইট ওয়াজ রং। 1 মাস বাড়িয়ে সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব জমা দেওয়ার সময় 31শে ডিসেম্বর করা হচ্ছে বলে জানান জনপ্রশাসন সচিব। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থান একটি চোখ হারানো সাইফুল ইসলামের চাওয়া দেশে যেন আইনের শাসন প্রতিষ্ঠিত হয়। চোখ হারিয়ে স্বাভাবিক কার্যক্রম করতে না পারার আক্ষেপ থাকলেও তিনি বলেন, 24-এর এই গণঅভ্যুত্থানের পর আর কেউ যেন স্বৈরাচারী হয়ে উঠতে না পারে। তবে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির অন্ধত্বে ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠিত তার পরিবার। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। 18ই জুলাই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে উত্তাল রাজধানীসহ সারা দেশ। সাধারণ মানুষের দাবি আদায়ে আন্দোলনে যোগ দেন ব্যবসায়ী সাইফুল ইসলাম। সেদিন রাজধানীর উত্তরার রাজলক্ষ্মী মার্কেটের সামনে ছড়া গুলিতে আহত হন তিনি। শরীরের সাথে চোখেও লাগে সেগুলি। পরে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এবং বাংলাদেশ আই হসপিটালে চিকিৎসা নিলেও নষ্ট হয়ে যায় এক চোখ। ছড়া গুলি এখনও রয়েছে চোখের ভেতর। অনলাইনে ব্যবসা করা সাইফুল ইসলাম এখন আর কম্পিউটারের সামনে বসতে পারেন না ঠিকমতো, ভুলতেও পারেন না 18ই জুলাইয়ের স্মৃতি। ছড়াগুলি যেটা এখনো চোখের ভিতরে আছে, অপারেশন করে বের করা যায় নাই, ছোট ছোট মানে যেটাকে বলা হয় ছড়াগুলি আর কি, এটাই লেগে ভিতরে অলরেডি চোখ থেকে বের হয়ে মাথার যে আমাদের খুলি থাকে ওইখানে আটকে আছে আর কি। আমার পুরো টোটাল কাজটাই হচ্ছে একটা মানে কম্পিউটার বেস,
তো এখন আসলে আমি যেখানে আধা ঘন্টা 10 মিনিট বসতে পারতেছি না, এই লাস্ট 1 মাস যাবত চেষ্টা করতেছি। সাইফুল ইসলাম দম্পতি, তাদের 2 বছরের শিশু মাহারিম ইসলাম ইলহা ও সাইফুলের মা আলেয়া খাতুন। ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত পরিবারটি। একটা চোখ না থাকলে মানুষের কি অবস্থা হয়, চোখে লাগছে মাথার মধ্যে গুলি রয়েছে, এটা আমার সবসময় টেনশন কাজ করে। কি হবে ওই চোখটা, তো ভালো হবে কিনা জানি না, ওই চোখ কি ভালো থাকবে? ওর যে অবস্থা এখন, তো কাজ কাম সেরকম করতে পারে না, আমাকে বলে না, আমি তো বুঝি সবকিছু, মা সব জানে বোঝে, তো ওর অবস্থা বেশি ভালো না। কি হবে কি করবে সেটা আল্লাহ পাকই ভালো জানে। তাদের চাওয়া মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থান, এত ত্যাগে পাওয়া বাংলাদেশ শান্তিতে থাকুক। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনের শেষ দিনে উন্নয়নশীল দেশগুলোকে 2035 সালের মধ্যে বছরে $300 বিলিয়ন মার্কিন ডলার সহায়তার প্রতিশ্রুতি এসেছে। অনেক বিশ্লেষক এই চুক্তিকে ঐতিহাসিক আখ্যায়িত করলেও উন্নয়নশীল দেশ ও পরিবেশবাদীরা একে প্রতারণা হিসেবে অভিহিত করেছেন। তাদের মতে এই তহবিল প্রয়োজনের তুলনায় যেমন কম, তেমনি এর শর্তগুলো জটিল। সমালোচকরা একে শিল্পোন্নত কিছু দেশের দায় এড়ানোর চেষ্টা বলার পাশাপাশি বিভাজন তৈরি করবে বলেও শঙ্কা প্রকাশ করেছেন। বিশিষ্ট ব্যবসায়ী চৌধুরী আজিজুল হককে রাজধানীর আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে জোহরের পর বাসাবু মহাসড়ক জামে মসজিদে তার জানাজার নামাজ হয়। এতে বিশিষ্টজনেরা অংশ নেন। এরপর আজিমপুরে ছোট বোনের কবরের পাশে তাকে দাফন করা হয়। শনিবার রাত 2:30টায় হৃদরোগে আক্রান্ত হয়ে চৌধুরী আজিজুল হক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বড় বোন বিশিষ্ট কথাসাহিত্যিক রাবেয়া খাতুন, তিনি চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুররেজা সাগরের মামা। চৌধুরী আজিজুল হকের মৃত্যুতে তার বাসাবোর বাড়িতে ভিড় জমান আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী ও সহপাঠীরা। আমার আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী যারা আছেন, সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাত নসিব করেন। আজ দুনিয়া থেকে চলে গেছে, সবাই ওনার জন্য দোয়া করেন যাতে ওনার আত্মা শান্তি পায়। রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে শিক্ষার্থীদের পাশাপাশি নিয়োগ দেওয়া হচ্ছে অবসরপ্রাপ্ত সেনা ও পুলিশ সদস্যদের। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটি সভায় এই সিদ্ধান্ত হয়েছে। নগরীতে অটোরিকশা চলাচল নিয়ে উচ্চ আদালতের নতুন নির্দেশনা আসতে পারে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, আদালতের রায় অনুযায়ী অটোরিকশা চলাচলে ব্যবস্থা নেওয়া হবে। যারা মিথ্যা ও হয়রানিমূলক মামলা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। বৈঠকে বিজয় দিবসের নিরাপত্তা, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিশ্ব ইজতেমা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেন। বিকেল 4টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ঘণ্টাখানেকের মতো বৈঠক হয়। বৈঠকে আরও ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়সহ বিভিন্ন ইস্যুতে কথা হয়। চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন, আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য এবং নিরাপদ নগরী গড়তে হলে পরিকল্পিত উন্নয়ন করতে হবে। এজন্য চট্টগ্রাম শহর সম্প্রসারণ ছাড়াও সব সংস্থার মধ্যে সমন্বয় এবং পাহাড়, খাল, নালা, পুকুর ও জলাধার সংরক্ষণ করতে হবে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আয়োজিত নতুন মাস্টার প্ল্যান প্রকল্প পর্যালোচনা ও অগ্রগতি নিয়ে আলোচনায় তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নুরুল করিমের সভাপতিত্বে সভায় আরও বক্তৃতা করেন প্রধান নির্বাহী শেখ তৌহিদুল ইসলাম, বোর্ড সদস্য ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব সাংবাদিক জাহিদুল করিম কোচি সহ অন্যরা। দক্ষিণ চট্টগ্রামে কিংবা উত্তর চট্টগ্রাম আমি যদি স্কুলগুলোকে নিয়ে যেতে পারি, আমার যে স্কুলগুলোকে প্রচুর পরিমাণ যানজট হচ্ছে, তাহলে দেখবেন যে এখানে অনেকটা ট্রাফিকের যে প্রবলেমটা হচ্ছে, যানজটের প্রবলেমটা সরে যাবে। এবং আমাদেরকেও একসাথে বসে আইনের ব্যত্যয় যাতে না হয় এবং সেটা যাতে ইমপ্লিমেন্ট হয়, পাশাপাশি মনিটরিং এইভাবে হয়, তাহলে পরে আমরা একটা সমন্বিত শহর আমরা করতে পারব। এবার নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ।
পাকিস্তানের সংবিধানের ২৬তম সংশোধনের বিরুদ্ধে এবং সাধারণ মানুষকে গ্রেপ্তারের প্রতিবাদে ১৪৪ ধারা ভেঙে রাজধানী ইসলামাবাদের আশপাশের এলাকায় পৌঁছেছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইয়ের লাখো কর্মী সমর্থক। ইমরান খানের চূড়ান্ত ডাক কর্মসূচিতে সাড়া দিয়ে সারা দেশ থেকে ইসলামাবাদের আশপাশে জড়ো হয়েছেন তারা। তাদের আটকাতে রাজধানীর প্রবেশ মুখে কন্টেইনার দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন কর্মী সমর্থকরা। প্রায় ৩০০ কর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীতে মোবাইল এবং ইন্টারনেট সেবা সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। পিটিআইয়ের কর্মসূচিকে অবৈধ বলে ঘোষণা করেছে ইসলামাবাদ হাইকোর্ট। এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে প্রদর্শিত হচ্ছে ক্লাসিক সব সিরিজ, সিনেমা ও নাটক। এরই ধারাবাহিকতায় আইস্ক্রিনে এলো নাটক কৃষাণীর কাব্য। গ্রাম বাংলার সহজ সরল প্রেমের গল্প নিয়ে এগিয়েছে নাটকটি পরিচালনা করেছেন সুমন ধর। এতে অভিনয় করেছেন অ্যালেন শুভ্র সহ অনেকে। আইস্ক্রিনের সম্পূর্ণ ফ্রিতে নাটকটি দর্শক উপভোগ করতে পারবেন। এবার কৃষি সংবাদ। প্রায় বছর জুড়ে তরমুজের চাষ হচ্ছে যশোরে। অন্যান্য ফসলের চেয়ে তুলনামূলক লাভ বেশি হওয়ায় কৃষকরা দিন দিন মালচিং পদ্ধতিতে তরমুজ চাষের প্রতি আগ্রহী হচ্ছেন। যশোর প্রতিনিধি আকরামুজ্জামানের রিপোর্ট। সাধারণত জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত তরমুজ চাষের মূল মৌসুম হলেও যশোরে নভেম্বর মাসেও পাওয়া যাচ্ছে গ্রীষ্মকালীন তরমুজ। নিচু বা উঁচু জমিতে বিশেষ প্রযুক্তিতে চাষ হচ্ছে ব্ল্যাক বেবি, হলুদ গ্রাউন্ড, বাংলালিং সহ নানা জাতের তরমুজ। মালচিং পদ্ধতিতে একই জমিতে বছরে ৩ বার তরমুজ চাষ করে লাভবান হচ্ছেন চাষিরা। একটু তেল খরচ হয়, জোন খরচ হয়, তাতে আমরা ভালো লাভ পাই। ১ লাখ টাকা থাকে, ১ লাখ টাকা আমাকে ওই খরচ হয়ে যায়। 1 প্যাকেট বীজ কোনোটা নয় 700 টাকা, একটা নয় 1700 টাকা। 15 দিন অন্তর একদিন সেচ দিতে হয়। এতে হিসাব করে দেখা যায় ওই যা খরচ কোনো রকম বাঁচে। চাষিরা জানান একই জমিতে সাধারণত অন্যান্য ফসল এক মৌসুমে 2 বার চাষ করা কঠিন হয়ে পড়ে। তবে মালচিং পদ্ধতিতে একই মাচায় তরমুজ বছরে 3 বার চাষ করা সম্ভব। মাস থেকে আমি লাগাচ্ছি, এই পর্যন্ত আমার 3 বার লাগানো হয়ে গেছে। বর্তমানে আমি বাংলালিং আর আছে ব্ল্যাক বেবি লাগাইছি। 2.5 কেজি, 3 কেজি, 2 কেজি এরকম সাইজ আমার ভর্তি হয়েছে। ফলনগুলো ভালো, আর সময় ফলন তো খুব স্বাদ, দাম একটু ভালো। তবে সারের মাটির দাম যদি একটু কম থাকতো তাহলে আমাকে দেখতে একটু সুবিধা হইতো আর কি। আর্থিকভাবে লাভবান হওয়ায় গ্রীষ্মকালীন তরমুজ চাষে কৃষককে আগ্রহী করতে নানা সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। কৃষকদেরকে প্রদর্শনীর মাধ্যমে বিভিন্ন উদ্যোগ কিন্তু আমরা চেষ্টা করতেছি এবং দিন দিন এসব সম্প্রসারণ হচ্ছে, যেহেতু এটা লাভজনক। যদিও শীতকাল, তখন কিন্তু আমরা বাজারে তরমুজ দেখতে পাচ্ছি। এটা আসলে আমাদের একটা বড় একটা সাফল্য। আমরা আগামী দিনে আরো কৃষকদেরকে বেশি পরামর্শ দিচ্ছি যে আরো যাতে আমাদের তরমুজের চাষ সম্প্রসারণ হয়। চলতি মৌসুমে জেলায় 15 হেক্টর জমিতে গ্রীষ্মকালীন তরমুজের চাষ হয়েছে। এর মধ্যে শুধুমাত্র যশোর সদরে চাষ হয়েছে 5.5 হেক্টর জমিতে। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। গাইবান্ধার গোবিন্দগঞ্জ কাগজে কলমে প্রথম শ্রেণীর পৌরসভা হলেও নেই কোনো নাগরিক সুবিধা। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার অভাবে ময়লা আবর্জনা ছড়াছড়ি বিভিন্ন সড়কে, নেই পর্যাপ্ত ড্রেনেজ ও স্যানিটেশন ব্যবস্থাও। এতে চরম দুর্ভোগে পথচারী ও স্থানীয়রা। হুমকিতে জনস্বাস্থ্য ও পরিবেশ। অপর্যাপ্ত জনবল এবং অর্থের কারণে বর্জ্য ব্যবস্থাপনায় ধীরগতির কথা জানালেন পৌর প্রশাসক। ফারুক হোসেনের তথ্য ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। 1998 সালে 9টি ওয়ার্ড নিয়ে প্রতিষ্ঠিত হয় গোবিন্দগঞ্জ পৌরসভা। পরবর্তীতে 2014 সালে প্রথম শ্রেণীর মর্যাদা পেলেও বর্তমানে অব্যবস্থাপনা আর অপরিচ্ছন্নতা সহ নানা সমস্যায় জর্জরিত পুরো পৌরসভা। এতে বিরূপ প্রভাব পড়ছে পরিবেশ প্রকৃতিতে। অকার্যকর ড্রেনেজ ব্যবস্থার কারণে বর্ষাকাল এমনকি শুষ্ক মৌসুমেও জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়েন
পৌরসভার ৫, ৬, ৭ ও ৮ নং ওয়ার্ডের বাসিন্দারা। বেহাল দশা যোগাযোগ ব্যবস্থারও। কোনো রকমের ডাস্টবিন নাই, ময়লা টয়লা সব মানুষ এমন রোডের উপরে চলাচলের অসুবিধা, দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে। একেবারেই ডাস্টবিন নাই, যে যেখানে যা খুশি ফেলতেছে। নোংরা একটা পরিবেশে আমরা বসবাস করতেছি। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় যেখানে সেখানে ফেলা হচ্ছে গৃহস্থালী এবং ব্যবসা প্রতিষ্ঠানের ময়লা আবর্জনা। দুর্গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ায় হুমকিতে জনস্বাস্থ্য। এখানে বৃষ্টি হলে একদম যাওয়ার অনুপযোগী হয়ে যায়। পচা পানি দিয়ে গেলে মানুষ চলাচল করতে পারে না। সীমাবদ্ধতার কথা স্বীকার করে দ্রুত নাগরিক সুবিধা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন পৌর প্রশাসক। ডাম্পিং স্টেশন করার জন্য উদ্যোগ গ্রহণ কিভাবে করা যায়, আর অন্যান্য যে জায়গাগুলিতে ময়লা আবর্জনা অপরিকল্পিতভাবে ফেলে রাখা হয় সেই বিষয়ে আমরা সভা করেছি। চলমান প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়ন সহ জনগুরুত্বপূর্ণ বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে সেবার মান উন্নয়নের আহ্বান জানান ভুক্তভোগী পৌরবাসী। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সংবাদের এই পর্যায়ে আবারও নিচ্ছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। বান্দরবানের রুমার গহীন জঙ্গলে সেনাবাহিনীর সাথে বন্দুকযুদ্ধে KN এর ৩ সদস্য নিহত, বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার। বান্দরবানের রুমা উপজেলার গহীন জঙ্গলে সেনাবাহিনীর সাথে বন্দুকযুদ্ধে কুকিচিন ন্যাশনাল আর্মি KN এর ৩ সদস্য নিহত হয়েছে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ। গহীন জঙ্গলে গোপন আস্তানার সন্ধান পেয়ে সেখানে অভিযান চালায় সেনাবাহিনী। সে সময় KN এর সদস্যরা সেনা সদস্যদের লক্ষ্য করে গুলি চালালে সেনা সদস্যরাও পাল্টা গুলি চালায়। গোলাগুলিতে আস্তানায় থাকা KN এর ৩ সদস্য নিহত হয়। পরে আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে সেনাবাহিনী। দেশের সব ঐতিহ্যবাহী খাবারগুলো ফিউশন হিসেবে নতুন আঙ্গিকে দর্শকদের মাঝে তুলে ধরতে শুরু হলো কুকিং শো স্টারশিপ ফিউশন কিচেন। FDC 7 নম্বর ফ্লোরে শুরু হয়েছে এই রিয়েলিটি শোর শুটিং। মোট 30 পর্বের এই কুকিং শোতে অংশ নিচ্ছেন দেশের প্রসিদ্ধ সব প্রফেশনাল শেফ আর রন্ধনশিল্পীরা। মাসুবুর রহমান নাবিলার উপস্থাপনায় শোটি একযোগে প্রচারিত হবে চ্যানেল আই, চরকি এবং প্রথম আলো ডিজিটাল প্ল্যাটফর্মে। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করার দাবিতে রাজধানী শাহবাগে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। সকাল 11টায় শাহবাগে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন তারা। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করার দাবিতে দীর্ঘদিন আন্দোলন করে আসছেন চাকরি প্রত্যাশীরা। গত 24 অক্টোবর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় চাকরিতে প্রবেশের বয়সসীমা 32 করার সিদ্ধান্ত নেওয়া হয়। ঊনচল্লিশতম BCS পরীক্ষায় উত্তীর্ণ হয়েও পদ স্বল্পতার কারণে এখনও নিয়োগ বঞ্চিত স্বাস্থ্য ক্যাডারের ৮৩৬০ জন চিকিৎসক। নিয়োগের দাবিতে সকালে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন PSCর চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছেন নিয়োগ বঞ্চিত চিকিৎসকরা। এ সময় চেয়ারম্যানের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন PSCর জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান। দেশে চিকিৎসক সংকট নিরসনে ১০,০০০ চিকিৎসক নিয়োগের লক্ষ্যে ২০১৭ সালে প্রজ্ঞাপন জারির প্রেক্ষিতে ২০১৮ সালে BCS-এর চূড়ান্ত ফলাফলে নির্বাচিত হয়েছিলেন তারা। তবে ৪,৫০০ নিয়োগের পর বাকি উত্তীর্ণ চিকিৎসকদের অপেক্ষমান রাখে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ইতিমধ্যে উচ্চ আদালত নিয়োগের নির্দেশনা দিলেও এটি এখনও বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ করেন নিয়োগ বঞ্চিত চিকিৎসকরা। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের কর্মী সভা হয়েছে। রাজধানীর শাহজাহান মাঠে 4 বছর পর আয়োজিত এই কর্মী সভায় 11 নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনামের সভাপতিত্বে ও সদস্য সচিব মনসুর আলমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম। সভায় প্রধান বক্তা ছিলেন যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। এতে 11 নম্বর ওয়ার্ড যুবদলের হাজারো নেতাকর্মী অংশ নেন। দর্শক, সংবাদের শেষ পর্যায়ে আমরা যাবার আগে সুপারফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আর একবার। AMM নাসিরউদ্দিনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশনের শপথ গ্রহণ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক নির্বাচন করার অঙ্গীকার। সবার সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ আমরা এই জাতিকে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন আমরা ইনশাল্লাহ উপহার। অন্য কেউ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, বলেছে প্রেস উইং। অভিযোগ ছাড়া সাংবাদিক হয়রানি না করার আশ্বাস।
ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের আন্দোলনে রাজধানীতে অচলাবস্থা, দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা। ক্যাডার নন ক্যাডার পদে 18,149 জনের নিয়োগ প্রক্রিয়া শুরু, 1 মাস বাড়ল সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব জমার সময়। এবং জলবায়ু অভিঘাত মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোতে 300 বিলিয়ন সহায়তার প্রতিশ্রুতি, অপর্যাপ্ত বলে পরিবেশবাদীদের বিক্ষোভ। দর্শক, চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।